নমস্কার, শুভ সন্ধ্যা। আমি স্বপ্নের করিডোরে পত্রিকার পক্ষ থেকে এসেছি আজকে বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী ঝর্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে। আমরা গত কয়েক মাস ধরে একটা উদ্যোগ নিয়েছি যে দুর্গাপুরের যারা প্রবীণ সাহিত্যিক কবি সাহিত্যিক রয়েছে তাদের একটা সাক্ষাৎকার অনেকেরই নেওয়া হয়ে গেছে। অনেকের কাছে সাক্ষাৎকার আমরা পৌঁছে দিয়েছি, প্রশ্ন, এবং কেউ কেউ উত্তরপত্রও পাঠিয়ে দিয়েছেন। তো এছাড়াও আমরা যেটা কিছু করতে চাইছি, কিছু আলোচনা, মানে কিছু আলোচনার মাধ্যমে দুর্গাপুর সম্বন্ধে হোক বা কিছু আমাদের এই সময়ে কিছু প্রসঙ্গ নিয়ে কিছু একটা আড্ডার মতো, সাহিত্য আড্ডা হোক বা যেটাই আপনারা বলতে পারেন। তো সেই রকম একটা আড্ডা আজকে আমরা মুখোমুখি পেয়েছি ঝর্ণাদিকে। ঝর্ণাদি আপনারা সকলেই চেনেন, এই অঞ্চলের একজন বিশিষ্ট সাহিত্যিক এবং শিশু সাহিত্য নিয়ে ভালো কাজ করছেন উনি। ওনাকে দেখে সত্যি আমরা প্রাণিত হই যে এই বয়সে উনি কাজ করে যাচ্ছেন। তো আমি কিছু আলোচনার মাধ্যমে ঝর্ণাদি নমস্কার। এখন আপনার কেমন সময় কাটছে বলুন? এখন এই নানান কাজের মধ্যে দিয়ে সময় কাটছে। আমি তো এই নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি। কদিন আগে তো আপনাদের একটা শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, তারপর আমিও তো সেটাতে ছিলাম জাজ হিসেবে। তো সেটাতেও দেখলাম প্রচুর সাড়া পড়েছিল এবং দূর দূরান্ত থেকে শিশুরা এসেছিলেন। এবং সাথে আপনার যেটা হয়েছিল যে আমি দেখলাম যে প্রতি বছরই হয় তো আপনার আবৃত্তি প্রতিযোগিতা, গান, সমস্তটাই হয় মনে হয়। সে সম্বন্ধে কিছু বলুন। যেহেতু এটা একটা শিশু সাহিত্য নিয়ে আমরা পথ চলছি, সেই পথটা লেখালেখির মধ্যে দিয়ে যদি না চলা যায়, সেই পথটা যেমন চলবে না, বন্ধ থমকে যাবে, পত্রপত্রিকাও বেরোবে না, ঠিক সেইভাবে পত্রপত্রিকা বিক্রি হবে এবং কারা পড়বে সেই উদ্দেশ্যে আমাদের শিশুদেরকে নিয়ে কিছু করতে হয়। কারণ শিশুরাই জাতির ভবিষ্যৎ। বর্তমানে যেভাবে ইংরাজি মাধ্যমে সে আমাদের এই বাংলা ভূমিটাকে কেড়ে নিচ্ছে, মোবাইলের প্রতিফলন আছে। এই জায়গায় কৃত্রিমতা বেড়ে গেছে। এই জায়গায় বাচ্চাদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি, কিছু দিতে পারি, আমাদের এই সাংস্কৃতিক জগৎ থেকে কিছু নিতে পারি, তাহলে তাদের যে সামাজিক মেলবন্ধন যেমন একটা বাড়বে, তেমনি তাদের ওই মাটি যেমন তাকে দৃঢ়তা দেয়, তাকে একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করে। চাকরির জন্য সে যেমন হাহাকার করবে না, তাকে স্বাবলম্বী করে তুলবে। সেই স্বাবলম্বী করা না হলে, আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ছোটবেলা থেকে একটু বাংলা পড়া, সাহিত্য পড়া, যেটা আমরা কিছুটা হলে পড়েছি, এখনকার দিনে অনেকেই সেটা বিস্মিত হচ্ছেন এবং অনেক বাচ্চারই দেখছি যে মোবাইলের প্রতি আকর্ষণ বেশি বেড়ে যাচ্ছে। তারা এই সাহিত্য পড়াটা অনেকটাই কমে গেছে তাদের। কিন্তু একটা জিনিস দেখুন যে শিশু সাহিত্য নিয়ে এখন সেরকম হচ্ছে, কিন্তু শিশুদের নিয়ে লেখা সেরকম ভাবে কমই হচ্ছে মনে হয়। এবং আমার মনে হয়, আমি তো সেরকম লেখালেখি করি না, কিন্তু শিশুদের নিয়ে লেখা কিন্তু খুব সহজ নয়, সহজ কাজও নয়। তো সে সম্বন্ধে আপনি তো অনেক বই লিখেছেন, আপনার কিছু বইয়ের কথা বলুন। ছোট ছড়ার বই আছে আপনার ছোট গল্পেরও বই আছে। বই থেকে তো কোনো লাভ নেই। প্রথমত শিশুকে তো তার ভাষাটাকে না যদি ঠিক করা যায়, তাহলে যেমন আমরা এই সংগঠনটাকে ধরে রাখতে পারবো না, শিশুদেরকে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে আনতে পারবো না। তাই বই যে আমরা ছাপছি, সেই বইগুলো তো ছাপা হচ্ছে, অনেক বই আছে আমাদের লিখেছি, কিন্তু সেই বইগুলো পড়বে কে? বলে নামগুলো আমিও আপনার বই নিয়ে অনেক জায়গায় বসেছি, কিন্তু মানুষের মধ্যে আগ্রহ আছে, চেষ্টা করতে হবে,
কিন্তু সেটা আপনি ঠিকই বলেছেন যে পড়ার জন্য বাড়ির লোকদেরও একটু চেষ্টা করতে হবে। এবং আপনার বই আমি দেখেছি, আপনি যেসব ছড়ার বই টইগুলো আমি বিভিন্ন জায়গায় স্টল নিয়ে বসেছি আগে, বিভিন্ন হাটে, শান্তিনিকেতনেও বসেছি, সেখানেও দেখেছি যে ছড়ার বইগুলো বাচ্চারা এসে দেখছে এবং তারা একটু আগ্রহ দেখাচ্ছে, অনেক বই অনেকে কিনে হচ্ছে। তো এটা আমাদের চেষ্টা করে যেতে হবে, মানে অন্তত যে যাতে ছেলেমেয়েরা আবার মানে সাহিত্য বা ছড়া এইগুলোর প্রতি আকর্ষিত হয়। আচ্ছা, আপনার যে উত্তর 24 পরগনার শরৎনগর গ্রামে আপনার জন্ম, এবার তারপর আপনি সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করলেন, তারপরে এসে যে দুর্গাপুরে শিক্ষকতা, আপনাকে আমি স্কুলেও দিদিমণি হিসেবে পেয়েছি, তো সেই সময়কার কিছু কথা বলুন, সেই সময় দুর্গাপুরের বা আপনার চাকরি জীবনের কথা, এই ওই 24 পরগনা থেকে আবার দুর্গাপুরে আসার কাহিনী। না, আমি যেহেতু আমাদের বয়সটা একটা ওই 78 চলছে, তো সেই বয়সে সেই যুগটাতে এত তো মেয়েদের পড়াশোনা চলছিল না, এবং আমাদের কলেজ ছিল, আমরা থাকি স্বরূপনগর, যেখানে নুরুল মারা গেছিল খাদ্য আন্দোলনে, সেই জায়গায় আমাদের বাড়ি। তো সেখান থেকে হয় বসিরহাট কলেজ আমাদের যেতে হবে, তার মানে সেখানে নৌকো পেরিয়ে বাসে করে, নৌকো পেরিয়ে আবার বাসে করে। তো সেইখানে তো একটা মেয়েকে পাঠানো মা বাবারা তো পছন্দ করতেন না, তাই জন্য আমার পড়াটা স্টপ হয়ে গেল। আমি তখন নিজেই ওই বিডিও অফিসে গেলাম, নিজে একটা অ্যাপ্লিকেশন করলাম বাবাকে না বলে, দিয়ে এলাম। তা উনি বলে দিলেন যে এইগুলো ঠিক করুন, এগুলো করুন, আর একটা সার্টিফিকেটের জেরক্স করে দিন। আমি সেটা কি করে করব, কপি করতে পারবো না, বলছে যে এইটাই আপনি হাতে শুধু লিখে দেবেন। সে লিখে দিয়ে এলাম, দিয়ে দেখছি আমার মানে মাস 3-এর মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো আর কি, প্রাইমারি স্কুলে। তারপরে সেখান থেকে তারপরে আমি 1 বছরের মতন কাজ করলাম, 1 বছরে একটু বেশি কাজ করলাম। কাজ করার পরে আমার বিয়ে হয়ে গেল। তা অত দূর থেকে তো আর দুর্গাপুরে এসে চাকরি করা সম্ভব না, চাকরি ছেড়ে দিলাম। তখন আমি আবার পড়াশোনা শুরু করলাম, যেহেতু আমার ভাইরা আমাদের পড়তো তখন, আর ভাইরা পড়তো বলেই আমার পড়াটা তাদের সঙ্গে সঙ্গে হয়ে গেল আর কি, যাওয়া আসা। আপনি এটা কত সালের কথা মোটামুটি দুর্গাপুরে এলেন? আমি এখানে এসেছি 66। তখন থেকে আমি এখানে আছি। আচ্ছা, সেই সময় দুর্গাপুর আর এই সময় দুর্গাপুরে কি পার্থক্য বলুন, কেমন? আমাদের সমাজ, আমরা তো বলছি যে আমাদের শহর আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি, অনেকটা আগের থেকে অনেকটা আমাদের উন্নত হয়েছে, বা এই গ্রেড তকমাযুক্ত আমরা শহর হয়েছি। তো আপনার কি ধারণা, কিরকম এগোচ্ছি? বাহ্যিক ভাবে হয়তো আমরা এগিয়ে গেছি, খুব সুন্দর, অনেক আলো, অনেক রাস্তা, অনেক গাড়ি, কিন্তু তার ভিতরটা কিন্তু সেই মানে অন্ধকার হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন একটা কারখানা ছিল, কত গাড়ি যেত, কত শ্রমিক যেত, যেন দাপিয়ে বেড়াতো জায়গাটা। তো আমার বাবাকেও দেখেছি। তো ওই সময়টা তো সকালবেলা মর্নিং শিফটে একটা বুটের আওয়াজ হতো, টাউনশিপে আমরা দেখতাম যে সবাই মর্নিং শিফট ডিউটি যাচ্ছে, কেউ বিশেষ ডিউটি যাচ্ছে। তো সেই সময়কার কথা, সেই সময় থেকে আপনি বলছেন যে এখন অন্ধকার তো নেমেছে, কারখানাগুলো তো নেই। আর আমাদের যে মধ্যে হৃদ্যতা ছিল, কেউ এসে গেল ঘরের মধ্যে, আমার হয়তো তরকারি নেই বা ভাত নেই, তখন পাশের বাড়িতে বলতাম যে মেলামেশা ছিল, আমরা বসতাম, গল্প করতাম, এবং একে অন্যের কথা জানাতে আমাদের কিন্তু লজ্জা করতো না, যে আমার কি আছে না আছে, আমাদের এত কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলেও আমার মনে আছে যে তারা ছোট ছোট ঘর ছিল, কিন্তু আমরা আটকে রাখতাম, যাওয়ার সময় যে জুতো লুকিয়ে রাখতাম। সেই সব দিনগুলো সত্যি আমরা খুব মিস করি। আচ্ছা, আরেকটা, আপনি তো একসময় অনেক নাটক মঞ্চস্থ করেছেন স্কুলে, সেই সময় ছাত্রছাত্রীদের নিয়ে, সেই সব স্কুলগুলো কি কেন, আচ্ছা বলুন তো, দুর্গাপুরের স্কুলগুলো কেন উঠে গেল সেই সময়? আমার তো মনে হয় জিএমপি স্কুল বা কাশিরাম স্কুল, যেসব টাউনশিপের স্কুলগুলো ছিল, সেই সব স্কুল থেকে ভালো ভালো মাধ্যমিক, ভালো ভালো ছাত্ররা
এটা কেন আপনার কি মনে হয় সম্ভব? এইসব তো সরকারের ব্যবস্থার মধ্যে, আমি তো আর বুঝতে পারবো না। সব সময় বলছে ওরা লোকসানে চলছে, কিন্তু আমরা যদি সেইভাবে লক্ষ্য করি দেখা যাবে ডিএসপি কখনো লোকসানে চলেনি। এগুলো এই কারখানাটাকে ওরা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করে একটা বড় টাউন শুধু করতে পেরেছে, শুকনো একটা টাউন, যে শ্রমিকের টাউন না, এটা একটা মানুষের হবে, বড় বড় লোকের একটা বাস হবে, সেরকম ধরনের একটা টাউন করতে চেয়েছে বলেই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে স্কুলগুলো, দিয়ে ওরা স্কুলটাকে বন্ধ করেছে। আমার মতে যেটা হচ্ছে। তারপরে আপনি আপনারা তো 90-এর দশকে মনে করুন যে আমাদের এই এমএমসি অঞ্চলটা এক সময় কত জমজমাট ছিল। এমএমসি ওখানে তো 3টে কারখানা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, যে বিওজিএল বা হিন্দুস্তান ফার্টিলাইজার বা এমএমসি যেই কারখানাটা। তো সেই সময় যে একটা মানে এই যে 90-এর দশকে গ্লোবাল ইকোনমি বা ওপেন ইকোনমি শুরু হলো, তার ফলশ্রুতি হিসেবে এই কারখানাগুলো তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো আপনার কি মত, এটাতে কি আমাদের দুর্গাপুরে কিছু প্রভাব পড়েছে? প্রচুর প্রভাব পড়েছে। যেমন এই যে রবিদাকে তুমি নিশ্চয়ই চেনো, আমি সেদিনে গেছিলাম, রবিদার একটা বসেছে আর কি, পেসমেকার বসেছে। উনি আমাকে ডাকলেন, নাকি আপনি একবার আসবেন। আমি তখন আমাদের সব গ্রুপে জানালাম, তো আমি ষষ্ঠীদা আর বাসুদেবদা গেলাম। তো যে অবস্থা ছেলে এবং ওনার বৌমা চাকরি করছে, কিন্তু বর্তমানে যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি বা তাদের মানে ব্যক্তিগত যে মনোভাব, সেই তার মধ্যে থেকে রবিদাকে তখনকার দিনের কত পেয়েছেন, 2 লাখ 2.5 লাখ টাকা পেয়েছেন হয়তো, এবং তাই নিয়ে চলছে। কারণ ছেলে মেয়েরা, বৌমা তো তার মেয়ে বা জামাই যতই রোজগার করুক, তারা কত দেবে, তাদেরও তো একটা আছে।